তোমরা সবাই ভালো রয়েছো। আমি আজ তোমাদের ভূগোলে ভারতের জলবায়ু সম্পর্কে পড়াবো। ভারতের জলবায়ু তোমরা এমনি জলবায়ু কাকে বলে, জলবায়ুর উপাদান সম্পর্কে চ্যাপ্টার 7-এ পড়েছো। তাই জলবায়ু সম্পর্কে না গিয়ে শুধু ভারতের কোন অংশে কী ধরনের জলবায়ু অঞ্চল রয়েছে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতের জলবায়ু অঞ্চল 6টি রয়েছে। বিভিন্ন বৈচিত্র্যের কারণের জন্য 6টি জলবায়ু অঞ্চল রয়েছে। এখানে বইতে লেখাও আছে, রং দিয়ে দেখানো আছে, তবে একটু রঙগুলো একই রকম কোথাও কোথাও রয়েছে বলে আমি বোর্ডে আলাদা করে করেছি, সেটা দেখো। এইখানে এই যে 6টি জলবায়ু অঞ্চল আছে, প্রথমেরটা রয়েছে ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় আর্দ্র জলবায়ু 1 নম্বর দেওয়া আছে। দেখো, এই ভারতের ম্যাপে 1 নম্বর যতটা পর্যন্ত রয়েছে এইটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, কিন্তু এই উপরের অংশটা বাদ যাবে, আর এখানে যে 6 আছে এটা বাদ যাচ্ছে, এটা অন্য জলবায়ু অঞ্চল, সেটা বলছি। তাহলে এইটা হলো কি ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল। তারপরে 2তে রয়েছে কি শুষ্ক জলবায়ু। শুষ্ক জলবায়ু কোথায়? শুষ্কটা কথাটা বলে দিই। শুষ্ক হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, আর আর্দ্র হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাকে বলা হয় আর্দ্র। শুষ্ক যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ কম, তার মানে শুষ্ক হচ্ছে কোথায়? মরু অঞ্চল। এখানে রাজস্থান, গুজরাটের উত্তরের কিছুটা অংশ, এই পর্যন্ত অঞ্চলটাকে বলা হচ্ছে শুষ্ক জলবায়ু অঞ্চল। তারপরে 3 নম্বরে আছে প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চল। প্রায় শুষ্ক, তারপরের অংশ একটু উত্তর পূর্বের অংশটা, এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা আছে, অতটা আগের মতো অতটা শুষ্ক নয়। এটা গুজরাট থেকে শুরু করে এই উপর পর্যন্ত এটা হচ্ছে প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চল। তারপরে 4-এ আছি ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল হচ্ছে যে আগে পড়া হয়েছিল বদ্বীপের যে অংশটা, সেইটাই। এখানে এটা 4 নম্বর। এইখান থেকে এই পুরো অঞ্চলটা বলা হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। আর 5 নম্বরে আছে পার্বত্য অঞ্চলের জলবায়ু। এটা আর বলার দরকার হবে না, উত্তরের পার্বত্য অঞ্চল। 5 নম্বর দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরের পার্বত্য অঞ্চল, আর পশ্চিমবঙ্গের উত্তরে এটা দার্জিলিং পার্বত্য অঞ্চল, আর এখানে অরুণাচল প্রদেশের উত্তরের অংশ। এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে পড়েছে বলে এটা পার্বত্য জলবায়ু অঞ্চল। আরেকটি আছে ক্রান্তীয় অতি আর্দ্র জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় অতি আর্দ্র মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণটা খুব বেশি থাকে, অর্থাৎ বৃষ্টিপাতও বেশি হয়। সেটা কোথায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ, এটা হচ্ছে পশ্চিম উপকূল অঞ্চলে, এই যে 6 নম্বর দেওয়া আছে এটা। আর এইখানে হচ্ছে এই অঞ্চলটা, এটা হচ্ছে চেরাপুঞ্জি অঞ্চল। মহীশূর চেরাপুঞ্জি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হয়, তোমরা জানো। এই দুটো অঞ্চল অতি আর্দ্র জলবায়ু অঞ্চল হলো। আর এখানে প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে এইখানে মাঝে একটু থেকে গেছিলো, উপকূল ভাগ থেকে অভ্যন্তরে অবস্থিত বলে এখানেও বাতাসে খুব একটা জলীয় বাষ্প থাকে না, মোটামুটি অতটা শুষ্কও না, তাই এটাও হচ্ছে ওই প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে। এরপরে আসি তোমাদের হচ্ছে এই যে ভারতের জলবায়ু অঞ্চলের এত জলবায়ু অঞ্চল রয়েছে, তার যে জলবায়ু নিয়ন্ত্রক বা এই কারণগুলো কি সেইগুলো একটু বলে নিই। এইখানে বইতে কিছুটা দেওয়া আছে কিন্তু আলোচনা করা নেই, সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা দেওয়া আছে, কিন্তু আমি এখানে জলবায়ুর নিয়ন্ত্রকগুলো এখানে পয়েন্ট করে করে দিয়েছি। তোমরা এই পয়েন্টগুলো খাতায় তুলে নেবে এবং সেই মতো করে একটু পড়বে। জলবায়ু নিয়ন্ত্রক প্রথম কি আছে? অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান বলতে কতটা অক্ষাংশের মধ্যে ভারতের অবস্থান, আর কোন অক্ষাংশে জলবায়ু উষ্ণ হয়, আর্দ্র হয়, নাতিশীতোষ্ণ হয়, সেটা বলছি। এমনিতে তোমরা আগে পড়েছ ভারতের অবস্থান উত্তর থেকে দক্ষিণে কতটা অক্ষরেখার মধ্যে অবস্থিত। এখানে বলা ছিল না আগের একটা চ্যাপ্টারে যে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে শুরু করে একেবারে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত ভারতের অবস্থান। এই যে অক্ষরেখাগুলো রয়েছে, এখানে 8 ডিগ্রি, এখানে 36, তার মাঝে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা রয়েছে। এইটা দিয়ে তোমাদের একটা আগে পৃথিবীর তাপমণ্ডল যে ভাগ করা ছিল ওইখানটায় হচ্ছে দেখে নেবে। এইটা দেখো, পৃথিবীর যে তাপমণ্ডলগুলো ভাগ করা আছে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে উষ্ণমণ্ডল, তারপরে
নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর দক্ষিণ, এই যে অক্ষরেখাটা দিয়ে করা আছে, এটা দেখার সঙ্গে সঙ্গে এইখানে একটু ভারতের অবস্থানটা দেখে নেবে। দেখো এখানে ভারত কতটা উষ্ণমণ্ডলের মধ্যে রয়েছে, কতটা নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে, খালি মাত্র দক্ষিণ অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা একটু দেখে নিলে অবস্থানটা কোনটা কোন মণ্ডলের মধ্যে রয়েছে, তাপমণ্ডলে, সেটা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এখন আমি চলে আসি, বলে দিই। এই যে কর্কটক্রান্তি রেখা রয়েছে, কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর অংশ। এইখান থেকে ভারতের দক্ষিণ অংশে সারা বছরই প্রায় উষ্ণতাটা বেশি থাকে। যেহেতু নিরক্ষরেখার থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থান, তাই এই অঞ্চলটার উষ্ণতা কিন্তু বেশি হয়। তার মানে এখানের জলবায়ুর উষ্ণতাটা বেশি আসছে, আর উত্তরের অঞ্চলটা পড়েছে কি নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে রয়েছে। তাই অক্ষাংশটা নির্ভর করে যে কোনো অঞ্চলের জলবায়ু কেমন হবে। তারপরে আসি 2 নম্বরে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বলতে সমভূমি বা সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমতে থাকে। সেই জন্য সমভূমি এলাকার থেকে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের পাহাড়ের উঁচু অঞ্চলগুলোতে উষ্ণতাটা কম হয়। এখানে একটা তোমরা জানো যে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে বলতে ওখানে কীটা বলা আছে, প্রায় 1000 মিটার উচ্চতাতে বায়ুর উষ্ণতা কমতে থাকে 6.4 ডিগ্রি বা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এইভাবে যত উঁচুতে ওঠা যায় ক্রমশ বায়ুর উষ্ণতা কমতে থাকে, অর্থাৎ সেই অঞ্চলগুলোতে জলবায়ুটা উষ্ণতাটা কম হয়। তার মানে এটা একটা জলবায়ুর নিয়ন্ত্রক। তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব। সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যেটা এই যে উপকূল, এগুলো হচ্ছে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, এখানে আরব সাগর, ভারত মহাসাগর, এইগুলোর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বায়ুর উষ্ণতা মোটামুটি আর্দ্র থাকে। কেন? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে। এর অভ্যন্তরে যত ভেতরের দিকে যাওয়া যায় এই জায়গাগুলোতে উষ্ণতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে সেই বায়ুটা চরম ভাবাপন্ন হয়। এখানে তোমাদের বইতে একটু দেওয়া আছে, সেটা একটু ভালো করে দেখে নেবে। এই যে সমুদ্র থেকে দূরত্ব, চরম ভাবাপন্ন জলবায়ু, সমভাবাপন্ন জলবায়ু বলতে কি বোঝায়? তাহলে সমভাবাপন্নটা কি বললাম, যে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সাধারণত মাঝারি রকমের তাপমাত্রা থাকে বলে সেটা হয় সমভাবাপন্ন। আর সমুদ্র থেকে দূরে অঞ্চলগুলোতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে গরমে খুব গরম হয় আর ঠান্ডাতে খুব ঠান্ডা হয়, সেই জন্য তাকে বলা হয় চরম ভাবাপন্ন জলবায়ু। এটা হলো। তারপরে আসি পর্বতের অবস্থান। তোমরা জানো ভারতের উত্তরে হিমালয় পর্বতের অবস্থান, ভারতের দক্ষিণে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমে আর পূর্ব উপকূল পূর্ব ঘাট পর্বতমালা রয়েছে। এই পর্বতমালাগুলো থাকার জন্য যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয় তার পর্বতে বাধা পেয়ে পর্বতগুলোর দক্ষিণ ঢাল এর পশ্চিম ঢাল, পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল, আর এদিকে হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলের দক্ষিণ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে থাকে। তার মানে পর্বত থাকার জন্য যেমন বাতাস বাধা পেয়ে বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলগুলো আর্দ্রতা বেশি থাকে আর ঠান্ডা হয়। আবার সেই রকমই এই ভারতের উত্তরে যে বিশাল অঞ্চল রয়েছে, উত্তরে যে বিশাল স্থলভাগ অঞ্চল রয়েছে, সেখান থেকে যখন বায়ু ভারতে প্রবেশ করে সেই বায়ুটা শুষ্ক এবং শীতল হয়। সেই শুষ্ক শীতল বায়ু কিন্তু হিমালয় পর্বতে বাধা পাওয়ার কারণে খুব একটা ভারতে প্রবেশ করতে পারে না। তাই পর্বতের অবস্থানের জন্য ভারতের জলবায়ুটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়। এরপরে আসি মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু হচ্ছে ভারতের জলবায়ুকে অনেকটাই প্রভাবিত করে। কোনো সময় মৌসুমি বায়ু বছরের কোনো একটা সময় খুব বেশি বৃষ্টিপাত হয়, কোনো একটা সময় বলতে বর্ষাকাল, গ্রীষ্মকালের শেষে খুব বেশি বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ সেই বায়ুটাকে কী বলা হয়, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে বলে এটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের বৃষ্টিপাত হতে থাকে। আর একটা মৌসুমি বায়ু হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু যখন ভারতে ঢোকে তার ফলে সেটাতে বৃষ্টিপাত হয় না, কারণ শুষ্ক বায়ু বলে। এই জন্য মৌসুমি বায়ু হচ্ছে ভারতের জলবায়ুকে বিশেষ করে প্রভাবিত করে। এই জলবায়ু নিয়ন্ত্রকগুলো একটু ভালো করে পড়বে। বইতে তোমাদের 3টা দেওয়া আছে, আরও অনেকগুলো কারণ হয়, কিন্তু আমি এই দুটো খুব ইম্পর্ট্যান্ট বলে একটু বলে দিলাম, মনে রাখবে। এই মৌসুমি বায়ু, মৌসুমি শব্দটি এসেছে আরবি শব্দ মৌসুম থেকে, যার অর্থ ঋতু। যে বায়ু
ঋতু অনুযায়ী প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। ভারতের জলবায়ু প্রধানত এই মৌসুমী বায়ুর দ্বারাই প্রভাবিত ও নিয়ন্ত্রিত। আর ভারত ক্রান্তীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত বলে ভারতের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলে। এই পর্যন্ত তোমরা পড়বে, তবে তার আগে এখানকার কিছু প্রশ্নগুলো বলে দিচ্ছি। এইখানে একটা প্রশ্ন আছে, ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? আগেই তোমাদের বলেছিলাম যে ভারতের প্রায় মাঝ বরাবর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত, আর ভারতের এই দক্ষিণ অংশ উষ্ণমণ্ডলের মধ্যে রয়েছে, তাই ভারতের দক্ষিণ অংশে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এই যে ক্রান্তীয় জলবায়ু অর্থাৎ উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত হওয়ার জন্য এখানে প্রায় সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে এইখানকার উষ্ণতা সারা বছরই বেশি থাকে, তাই গড় উষ্ণতা একই রকম বেশি থাকে। তারপরে এখানের প্রশ্নগুলো যে রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি। এগুলো সাধারণত ভৌগোলিক কারণ দিয়েই ব্যাখ্যা করতে হচ্ছে। এখানে দেওয়া আছে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? সিমলা কোথায় অবস্থিত? সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। দেখো এখানে আমি ম্যাপে দেখাচ্ছি, সিমলাটা হচ্ছে এই পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত। এইখানে হচ্ছে হিমাচল প্রদেশ, তার রাজধানী হচ্ছে সিমলা। এই জায়গাতে সিমলাতের অবস্থান। তাহলে সিমলাটা যেহেতু পার্বত্য অঞ্চলে অবস্থিত, তাই এখানে কি হলো, ভৌগোলিক কারণটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে যে যত বেশি উচ্চতায় অবস্থিত সেখানকার উষ্ণতা তত কম হয়, যার জন্য সিমলাটা যেহেতু পার্বত্য অঞ্চলে অবস্থিত, এটা প্রায় উচ্চতা আছে 2400 মিটার বেশি উচ্চতায় অবস্থিত। এতটা উঁচুতে অবস্থিত বলেই স্বাভাবিকভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে এমনি এখানকার পার্বত্য অঞ্চলের উষ্ণতাটা খুব কম, তাই সারা বছর ঠান্ডা থাকে। রাজস্থানের মরু অঞ্চলের তাপমাত্রার প্রসর খুব বেশি হয় কেন? প্রসর কথার অর্থ হচ্ছে পার্থক্য। মরু অঞ্চলে দিনে ও রাতের তাপমাত্রার এত পার্থক্য বেশি হয় কেন? তোমরা জানো রাজস্থানটা বালুকাময় অঞ্চল। এই মরুভূমি অঞ্চলে প্রখর সূর্যের তাপে বালি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর দিনের বেলার আবহাওয়াটা তাই প্রচণ্ড উত্তপ্ত থাকে। আবার রাতেও ঠিক সেইভাবে বালি খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দ্রুত ঠান্ডা হয়ে পড়ে, তাই দিনে ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্যটা খুব বেশি হয়। আর সমুদ্রের ধারের আবহাওয়া আরামদায়ক কেন? এটা হচ্ছে এই যে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে যেটা হয়, এটা আগে একবার বলেছি, তাও বলে দিচ্ছি। আরামদায়ক হওয়ার কারণ হচ্ছে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা থাকে বলে, এবং সমুদ্রের ধারের বায়ুতে দিনে শীতে বা গরমে হচ্ছে উষ্ণতার পার্থক্যটা খুব একটা বেশি হয় না, বায়ুটা নাতিশীতোষ্ণ প্রকৃতির থাকে বলে তাই সমভাবাপন্ন বা আরামদায়ক হয়। আর মালভূমি এলাকায় দিনের বেলায় বেশি গরম লাগে কেন? মালভূমিটা হচ্ছে অবস্থান কোথায়? সমুদ্র থেকে একটু দূরে অবস্থিত। মালভূমি অঞ্চল সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 600 মিটার উঁচুতে অবস্থিত। আর এই মালভূমি অঞ্চল পাথুরে মাটি, কাঁকরময়, তাই এখানে সূর্যালোক পড়লে ওই সকল পাথুরের মাটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর রাতের বেলা ওই পাথরের মাটি দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়। এছাড়া মালভূমি অঞ্চলে গাছপালা খুব কম থাকে, ফলে বৃষ্টিপাতও হয় না, তাই দিনের বেলা বেশি গরম অনুভূত হয়। ব্যাস এই পর্যন্তই আজকে পড়বে।